হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 7:30। সকালে চা মুড়ি কমপ্লিট করে বাসনপত্র বেরিয়েছিল বেশ অনেক কটা, রাত্রের কয়েকটা ছিল, সব কিছুই মাজা ধোয়া করে রেখে এলাম ওইধারের বাড়ি। আজ সকাল থেকে আকাশটা দেখুন কেমন ভার করে রয়েছে। এই বাড়িতে এসে এই বাড়িটা ঝাড়পাট দিয়ে নিয়েছি, আর তারপর বাসি ঝাড়েটা ধুয়ে রেখে দিলাম। যদিও আজ সকাল থেকেই মেঘ করেছে, তবে মনে হয় না যে বৃষ্টি হবে। তো কাকিমা ওদিকে ময়লা মাখাচ্ছে, আজকে ময়লা পাকানো হবে। আপনারা তো সকলেই জানেন যে আমাদের উনানের আঁচেই রান্নাবান্না করা হয়, আর ময়লাটা দিয়েই উনানে আঁচটা দেওয়া হয়। অনেক কটাই ময়লা পাকানো ছিল, তবে এখন কমে কমে আসছে জানেন। আবার বৃষ্টি শুরু হলে তখন তো ময়লা সেরকমভাবে শুকানো যাবে না, সেজন্যই আজকে একটু বেশি করেই পাকাবে বলছে। দেখা যাক কতটা কি হয়। মা ওইধারের বাড়িটা মোছা ধোয়া করে দিয়ে এসছে, এ বাড়িটাও মুছতে যাচ্ছিল। আমি বললাম আপনি তাহলে পাকান, আমি মুছে দিচ্ছি। দুপুরের রান্নাবান্নায় কি হবে এখনো অবধি ঠিক হয়নি জানেন, কারণ আমার হাজব্যান্ড বলছে ও নাকি দেশি মুরগি খাবে। এই সকালবেলাতে কোথায় দেশি মুরগি পাবে বলুন তো? এই সকালে তো সবাই মুরগিগুলোকে ছেড়ে দেয়। বলছি ওই দেশি মুরগির চিন্তাভাবনা ছাড়ো, পরের বার যখন আসবে তখন একটা আগে থাকতে কিনে রাখা করাবো, তখন না হয় খাবে। তার উপর আরও একটা কথা কি জানেন, আমাদের বাড়িতে তো আমার হাজব্যান্ডকে নিয়ে মোট 9 জন সদস্য, তার মধ্যে আবার 4-5 জন তো এই দেশি মুরগি খাই না। এই যেমন আমি, কাকিমা, ছোট কাকু, মিষ্টু আর ঠাকুমা। তো এনাদের জন্য মানে আমাদের জন্য তো আবার আলাদা কিছু করতে হবে। এই দুরকম হ্যাপার থেকে বললাম এইবারে ছাড়ো, একটা মাছ কিনে নাও, বরঞ্চ সকলেই ভালোভাবে খাবে। দেখা যাক, ও একটা মাছের সন্ধানই বেরিয়েছে। আমার হাজব্যান্ড যখন ওর কাজের ওখানে থাকে তখন তো ওর খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, তবে যে কটা দিন বাড়িতে আসে ঘুম ভাঙতে না ভাঙতেই বলবে আমার খিদে পেয়েছে। আগের দিনে তো বেশ অনেকটাই কলাই আলু সেদ্ধ করেছিলাম, ওটাই ছিল বেশ কিছুটা। একটা টমেটো, ওই কলাই আলু সেদ্ধ আর একটা মিষ্টি দিয়ে ভালোভাবে মুড়ি খেয়েছে সকালে, আর তারপরেই বেরিয়েছে মাছের সন্ধানে। যাই হোক, আমার এই যে ঘর ধোয়া মোছা হয়ে গেছে, বোধহয় ও মাছের সন্ধান পেয়েছে, আমাকে খুব ডাকাডাকি করছিল। অন্যদিন সকাল থেকে বেশ অনেক কটাই মাছের গাড়ি আসে, তবে আজকে শুধুমাত্র ইনিই এসেছেন। এই যে এনার কাছ থেকে নিয়ে নিল একটা মিরিক মাছ, ওটাই দেখাচ্ছিল। কাকু আবার ওদিকে চাল থেকে 2টো লাউ পারছে। আজ রান্নাবান্না করার মতো সবজি সেরকম নেই, ওই লাউয়ের তরকারি, মাছের ঝোল এইসবই হবে। এই যে বড়ই বটে মাছটা, প্রায় 900 গ্রাম মতো ওজন, 180 টাকা মতো নিয়েছে, 200 টাকা কেজি বলছে। তো ওকে বললাম তুমি যখন কিনেই আনলে তো একটু পরিষ্কার করে কেটে দাও না, খুব ভালো হয়, কারণ মা ওদিকে ময়লা পাকাচ্ছে, মায়ের কাটতে অনেকটাই দেরি হবে। আর মাছটা একটু ভালো মতো কেটে নুন মাখিয়ে রেখে দিলে বেশ ভালো থাকে। কয়েকদিন আগে এই ছোট্ট মতো কাঠটা আর একটা চাকু নিয়ে এসছে, আপনাদেরকে তো দেখানোই হয়নি, কারণ সেরকমভাবে ভিডিও শ্যুটই করা হয়নি এইটার। যেদিন মোমো বানাচ্ছিল সেদিন একবার বের করেছিল, তবে যে সময় কাটিং করছিল সে সময় আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম, তো এতে করে ভিডিওটা শ্যুটই করা হয়নি। তো এই ছোট জিনিসটা আপনাদেরকে আর জানানোই হয়নি। এই যে আজ আবার মাছ কাটার জন্য বের করেছে, তো আজই আপনাদের সাথেও এই ছোট্ট জিনিসটা শেয়ার করে ফেললাম। মাছের আঁশ ছাড়ানো, তারপর ওই যে পাখনাগুলো কাটা, এই অবধি মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে এরপরে যখন পিস করছিল, কিভাবে যে ও পিস করছিল আপনারা শুধু দেখুন, মানে দেখবেন আর হাসবেন, আর কিছু বলবেন না। এই যে ভালো মতো মাথাটা তো কেটে নিয়েছে, এরপর ভেতরে যে তেলটা ওটা বের করে নিচ্ছে। এই আঁশপেটা তেল এগুলো আর রাখা হবে না, একটু ভালো হলে রাখা হয়, ঠাকুমা এগুলো খেতে ভালোবাসেন, তবে আজকে মনে হচ্ছে খুব একটা ভালো নয়, তো সেই কারণে এটা আর রাখবো না। এই যে এখন পিস করার সময় পিস তো করছে, এই 2-3টে মোটামুটি ঠিকঠাক হলো, তারপর থেকে যে ওর কি মাথায় হলো, একদমই পিসগুলো করছে না, যে এমন ভর্তা বানিয়ে দিচ্ছে। এই যে পেটিটা কাটার পর থেকে এমনভাব পিসগুলো করছিল, তাও তো পিসগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর যখন মাথাটা কাটছিল সেই সময় ওর বিব্রতি ধরে গেছিল। আমি ওকে বলছি হ্যাঁ গো, তুমি কি কাজের ওখানেও এভাবেই কাজ করো? তখন বলছে না না, আমাদের কাজের ওখানে মাছ কাটা হয় না। কত মিথ্যুক বলুন, ওদের ওখানে মাছ কাটা হয় জানেন। এই যে একবার দুবার এমন ভর্তা বানিয়ে দিচ্ছে ওই চিপে চিপে, এই যে দেখুন মাছটার কি অবস্থা। না না, দেখো দেখো কত বড় প্রফেশনাল শেফ, একদম মাছের মাত্র ভুর্জি করে দিচ্ছে একদম। তুমি কি করে মাছ কাটাবো ওখানে? পালা না, দেখছো মাছটা মাথাটা দেখি 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 একটু দেখি, মাথাটা ঘুরেছে, দেখ মাথাটা কি করে ওরম। এ বাবা রে গো, এ ওরকম করো না, ছেড়ে দাও। ভাজবে কি করে বলো ওটা? শাশুড়িমা ঠিকই বলেন জানেন, যে ওকে কাজ বললে ও কাজটাকে আরোই বাড়িয়ে দেবে। মাছগুলো পিস করে উঠে পড়েছে, মা এখন দেখুন সারা উঠানে আঁশ খুঁটে বেড়াচ্ছে। চলুন, আমাকে আবার ওদিকে 2 প্যাকেট টোস্ট কিনে দিয়েছে, এই টোস্টগুলো খেতে আমার ভারী ভালো লাগে। এগুলো এখানেই থাক, ওদিকে সবজিপাতি সেরকম কাটা হয়নি, কয়েকটা কেটে দিয়ে যাবো স্নান করতে।
লাউয়ের তরকারির জন্য ওই যে দুটো লাউ পেড়েছিল, ওই দুটো লাউ আর আলুগুলো কেটে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। আরও পেঁয়াজ, রসুন, আদা ওগুলো সব মা কেটে দিয়েছেন। আসলে একটু দেরি হয়ে যাচ্ছে তো, লাউগুলো কাটতে কাটতে একবার গেছিলাম ওই ধারের বাড়ি মুড়ি খাবার খেতে, আর মুড়ি খাবার খেয়ে আস্তে আস্তে আবার একটু দেরি হয়ে গেল। ততক্ষণকে কাকিমা স্নান হয়ে গেছিলো। তো এরপর যদি আমি না স্নান করতে যাই তখন রান্নার জন্য আবার দেরি হয়ে যাবে। তো কাকিমা ওদিকে স্নান করা হলো, তারপরে আমি গেছিলাম স্নান করতে। এই যে আমারও স্নান হয়ে গেছে। ওই যে হোলির দিনের শাড়িটা পরেছিলাম, জলকাচা করে রেখে দিয়েছিলাম, আজকে আবার বের করে একটু সার্ফ দিয়ে ধুয়েছি। সুব্রতর এই প্যান্টটাও বলছে একটু কাচা ধোয়া করে দাও, তো এটাও ভালো মতো পরিষ্কার করে কেচে দিয়েছি। আর তারপর দেখুন ছাদের উপরে মিলে দিলাম। চলুন এরপর যাই ওই ধারের বাড়ি, দেখি কাকিমার রান্না বান্না কত দূর হলো না হলো। বাবা একটু আগেই হাট থেকে এলো, আসার সময় কলমি শাক এনেছিল, তো মা ওই শাকটা কেটে দিয়েছে, টমেটো আর এই যে আদা রসুন পেঁয়াজ গুছিয়ে দিয়েছে। এখানে শুধুমাত্র এই যে লাউ আলু এগুলোই ধোয়া আছে, এই কটা আমি নিয়ে যাই, বাকি কটা কাকিমা একবার এসে নিয়ে যাবেন। বেশ অনেক কটাই তো মাছ ছিল, এগুলো ভাজতে ভাজতেই এতটা দেরি হয়ে গেল। আমি ভাবলাম বুঝি কাকিমা রান্না বসিয়ে দিয়েছে, তবে দেখছি না, এই মাত্র মাছ ভাজা হলো। ওই যে সর্ষে খাঁটির জালে মাছগুলো ভেজেছে, কীভাবে যে ভেজেছে কি জানি, কারণ একটু অন্যমনস্ক হলেই সর্ষে খাঁটি নিভে যায় জানেন। একটু পরেই তার ডেমো দেখাচ্ছি। এই যে মাছ ভাজার পরে বেশ অনেকটাই তেল বেড়েছিল, ওই তেলটাই এখন কাকিমা তুলে নিচ্ছে। একটু মতো বললাম রেখে দিন, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে লাউটা। লাউটা এখন ভাজা সেদ্ধ করব। ভাবছেন তো ভাজা সেদ্ধ আবার কি? আসলে এই লাউটা না একটু তেল দিয়ে ভাজতে বসালে দেখেছি অনেক জল বেরিয়ে যায়, আর সেই কারণে সেই সবজি সেদ্ধই হয়ে যায়। তবে সবসময় আমি অল্প তেলে একটু ভাজতে ভাজতেই সেদ্ধটা করি। এই যে উনান তো নেমে গেছে, একটু মতো কেরোসিন তেল কাঠিতে বুলিয়ে নিলাম। একটা কাঠি ওই যে উনানের ভেতরই আছে, ওখানে এই যে আগুনটা চালিয়ে দিলাম। বেশ ভালো মতোই আগুনটা জ্বলে যায় জানেন। তবে এই যে একটু অন্যমনস্ক হলেই আগুনটা নিভে যাবে, মানে সাথে সাথেই জাল দিতে হবে। এরপর এক হাতে রান্না করতে করতে কিভাবে জালটা দিই বলুন তো। এই যে গেল আবার নিভে, কিভাবে যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। এই 10 বার শুধু উনুনে জ্বালিয়ে নিলাম এইটুকু ভাজতে ভাজতে। আজ গরমটাও রয়েছে বিভৎস পরিমাণে জানেন, একদিকে ঘাম মুছছি আর একদিকে এই কাজকর্ম করছি। কাকিমা এই সময় একবার ওয়েদারের বাড়ি গেছেন, নয়তো কাকিমায় জালটা দিয়ে দিতেন। একটা কাঠি ভেতরে দিয়ে এখন একটা কাঠি ধরে রয়েছি, কারণ এরপর আর নিভতে দেবো না ভাবছি। চলুন একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, ঢাকা দেবো, তবে ঢাকাটা তো এখানেই নেই। দাঁড়ান আগে নুন হলুদটা দিয়ে নিই, একটু নাড়াচাড়া করে নিই, তারপর যাবো একবার ঘরেতে থালাটা আনতে। নুন হলুদ একটু ভালো মতো দিয়ে সেদ্ধ করলে রান্নার কালারটা বেশ ভালো আসে। গত কয়েকদিন ধরে তো গরম পড়েই গেছে, তবে আজকের গরমটা একদম সেরা সেরা ছিল। মানে এতই বীভৎস গরম লাগছিল যে রান্না করতে করতে আজকে হাঁসফাঁস হয়ে গেল আমার। আমি তাই কাকিমাকে বলছি, কাকিমা কাল থেকে ভোরবেলা রান্না বসিয়ে দেবেন, এত কষ্ট করে এই ভর্তি দুপুরবেলায় রান্না করা সম্ভব নয়। এই যে বসিয়ে দিয়ে হাত ধুয়ে গিয়েছিলাম থালাটা আনতে, আর ততক্ষণকে গেল আবার উনানটা নিভে। আবারও কোনো রকমে জ্বালালাম। একেই তো বীভৎস গরম, তার উপর 10 বার উনান নিভে যাচ্ছে। আজ যে কী মাথা খারাপ হয়েছিল আমার, কি বলবো আপনাদের। লাউটা কোনো রকমে কাঠের উনানে সেদ্ধ ভাজা করে নিলাম, ততক্ষণকে এদিকে আঁচটাও চলে এসছে। কড়াইটা এখন আঁচের উনানে বসিয়ে দিয়েছি। এরপর বসে বসে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। ভাজাভুজি বলতে ওই যে আলুটা ভেজে তুলে রাখলাম, আর তারপর দেখুন তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো। প্রথমে সে কারণে পেঁয়াজ দিলাম, আর তারপর দিলাম ফোড়নগুলো, কারণ এই এত গরম তেলে ফোড়নটা প্রথমে দিলে একদম কালো হয়ে যাবে। এই যে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন ছেঁচা। প্রথমে ওই যে লাউ সেদ্ধর তরকারিটা বসাবো, মানে লাউ আলু মাছের মাথা দিয়ে আজকে তরকারি হবে, ওই তরকারিটাই প্রথমে বসাবো। তারপর ঝোলটা করব, তারপর আরও দুটো রান্না আছে আজকে, চাটনি আর শাক ভাজা, ওগুলো ভাবছি লাস্টের দিকে করব, কারণ ওগুলো তো অল্প আছেই হয়ে যায়। এই যে এদিকে পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে এখনও নাড়াচাড়া করে নিই। মশলাপাতি দিলাম, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো। তারপরে এই যে নাড়াচাড়া করছি, সাথে করে দিয়ে দিলাম একটু মতো জল, নয়তো প্রচুর তেল ছিটে হবে। এই যে জল দেওয়ার পরে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, একদম গ্রেভি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময় সেদ্ধ করে রাখা লাউটা অল্প অল্প করে দিয়ে দেবো। 1 বাটি মতো আছে তো একসাথে ধরে দেওয়া যাবে না, তো এই যে ডাবুই করে কিছুটা পরিমাণ কমিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা বাটি ধরেই কড়াইয়ে ঢেলে নেব। এই লাউ রান্নার জন্য মশলাটা না ওই মাছ ভাজার যে তেলটা বেড়েছিল ওই তেলটাতেই কষিয়ে নিয়েছি, যেহেতু মাছের মাথা দেওয়াই হবে, আর যেহেতু পোড়া তেলে রান্নাটা করেছি সেজন্য একটু বেশি কালারটা ডার্ক হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখুন যতক্ষণ তরকারিটা কষানো হচ্ছে ততক্ষণ ভাবলাম মাছের মাথাগুলো একটু বেছে রেখে দিই। যা ভুর্জি বানিয়ে দিয়েছে একটু খুঁজে খুঁজে বেছে রাখতে হবে। এই যে 3 খাদ্যি করেছে, 2 খাদ্যি পেয়েছি, আর একটা কোন দিক গেল কে জানি। এই যে এখানে রয়েছে, মাছটা গুছিয়ে রাখি, তারপর যখন তরকারিটা ভালো মতো জলটা কমে যাবে তখন মাছটা ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই যে বাটিতে করে রেখে দিয়েছি, চলুন এটা এখানেই থাক এখন। লাউটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই যে একটুখানি জল রয়েছে, এটুকু কমে গেলেই নামিয়ে নেব।
আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েই আছে, ভালো মতো ভেজেছিলাম তো একদম ডিপ ফ্রাই করে। তবে তরকারিতে হালকা জল থাকতে থাকতে দিলাম যাতে করে আলুর মধ্যেও মশলার গন্ধটা ঢোকে। এই যে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন মাছের মাথাটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ছোটোবেলাতে মাছের মাথা, মাছ সবই খেতাম, তবে জানেন তো এই মাছের মাথাটা যদি তরকারিতে দিয়ে দিত তখন সেই তরকারিটা আর খেতাম না, কেন জানি না, সেটা ভীষণ অপছন্দ লাগতো। তবে এখন যদি তরকারির মধ্যে একটু মাছের মাথা দেওয়া হয় তখন তরকারির স্বাদটাই যেন আরও বেড়ে যায়। এই যে তরকারি থেকে সমস্ত জলটা কমে গেছে, একদম কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। এই সময় কড়াই থেকে নামিয়ে দিলাম। এরকম ভাজা ভাজা করে নামালে না তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। উনানে আঁচটা এখনো অবধি কি ভালো রয়েছে দেখুন। চলুন এটা ঘরেতে রেখে আসি, তারপর বাকি রান্নাটা বসিয়ে দেব। আজকের আবহাওয়াটা এতই গরম ছিল আর গুমোট ছিল প্রচণ্ড পরিমাণে, মানে ভীষণ পরিমাণে ঘাম দিচ্ছে। আমার ফোনটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে জানেন এই উনান পাড়ে রাখলে পরে। আমি সেই জন্য উনানশাল থেকে কতটা দূরে ফোন রেখে শ্যুট করছি আজকে ভিডিওটা। আজ রেসিপিও সেরকমভাবে দিতে পারিনি, কারণ ফোনটা এত গরম হয়ে যাচ্ছে আপনা আপনি ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 ঘটি মতো জল। এত ঘাম দিচ্ছে কি বলবো, হাতে করে তো মুছতে পারছি না। ফোড়নের লঙ্কাগুলো হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর আমাদের বাড়ির লঙ্কাগুলো কত ঝাল আপনারা তো জানেনই। তো ওই হাত দিয়ে যদি আবার মুখের ঘাম মুছি আমার মুখটাও জ্বালা করবে। যাই হোক, পরের দিনও যদি এরকম গরম পড়ে একটা কাপড় নিয়ে আসবো, ওই যে ডাস্টারটা আছে ওটা নিয়ে আসবো, ওটাতে করে ঘাম মুছবো। এই যে কড়াইয়ে মশলার জলটা দিয়ে আমিও একটু জল খেয়ে নিলাম, যা পরিমাণ গরম লাগছে আর ঘামও তো দিচ্ছে ভীষণ পরিমাণে। তো এই যে দেখুন মশলার ঝোল ফুটে যাওয়ার পরে আলু তো মোটামুটি সেদ্ধ হয়েছিল, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর একটু মতো ফুটিয়েছি, আর তারপর দেখুন এখন নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলে বেশ অনেকটাই তো, সে কারণে কড়াই ধরে নামাইনি, এই যে ডাবুতে করে অল্প অল্প করে নামিয়ে নিলাম। একদম 1 বাটি হয়ে গেছে। চলুন এরপর এটা ঘরেতে রেখে আসি। এখনও চাটনি শাক করতে হবে, কি যে গরম লাগছে, কীভাবে করব কি জানি। এই বিভৎস গরমে কোনো রকমে আজকের মতো রান্নাটা কমপ্লিট হলো। আর এই যে কড়াই ধোয়া জলটা এখন এখানে ফেলতে এসেছি। এরপর বাসন কটা নিয়ে একেবারে যাবো ওইধারের বাড়ি। এই সময় আমার অনুভূতিটা আপনাদেরকে আমি বলে প্রকাশ করতে পারবো না। এত গায়ে জ্বালা পোড়া করছে, মনে হচ্ছে 1 বালতি জল ঢালতে পারলে বাঁচি। এই যে সামনের বাথরুমে মনে হচ্ছে কেউ স্নান করছে, তো ওই ধারের বাথরুম থেকে একটা বালতি নিয়ে এলাম। কলের জলটা এত ঠান্ডা যে কি বলবো। এই যে হাতে একটুখানি নিলাম, এতে করে মনে হচ্ছে শরীরের ধাতটা এলো। এই যে ঠান্ডা ঠান্ডা 1 বালতি জল কুড়িয়ে নিয়েছি। আমাদের 2 নম্বর বাথরুমটা খুব বেশি ব্যবহার করা হয় না, এই সামনেরটাই সকলে ব্যবহার করে। যখন এখানে কেউ থাকে তখন ওই ধারের বাথরুমটা ব্যবহার করি। ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে এলাম। আর এই যে টেবিল ফ্যানটা চালানোই ছিল, সুব্রত এদিকে শুয়ে রয়েছে, দেখছি ঘুমিয়েও গেছে। তো আমিও বসে পড়লাম। এতক্ষণ শরীরে এত জ্বালা পোড়া করছিল, ঠান্ডা জলে স্নান করে এসে আবার এই বাতাসে বসে এখন একটু ভালো লাগছে। এরপর আমার মাথাটাও যেন ঠান্ডা হলো। চলুন এরপর শান্তি করে একটু ফ্যানের তলায় বসি। সময় এখন দুপুর 2টো। ওই বাড়ি থেকে এলাম, আবার এই যে খাবার খেতে বসেছি। এই সময় শরীরটা আমার একটু ঠান্ডা লাগছে জানেন। ওই যে ঠান্ডা ঠান্ডা জলটা গায়ে নিলাম। আজ দুপুরে রান্না বান্না কি হয়েছে আপনারা তো জানেনই, চাটনি, শাক ভাজা, আর ওই যে লাউয়ের তরকারি আর মাছের ঝোল। আজকে শাক ভাজাটা আমার সব থেকে ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র নিয়ে চলে এলাম কলপাড়ে। একটা গামছাও নিয়েছি মাথাতে, যা ভীষণ রোদ্দুর দিয়েছে, গরম লাগছে ভীষণ পরিমাণে, সে কারণেই মূলত গামছাটা নেওয়া। আর এই যে এখন বসে বসে কলপাড়ে বাসন কটা মেজে নিচ্ছি। কাকিমা এদিকে পাইপটাও চালিয়ে নিয়েছে, একদিকে আমি বাসনপত্র মেজে দিচ্ছি আর কাকিমা একদিকে বাসনপত্র ধুয়ে নিচ্ছে। আজকে বেশ অনেক কটাই বাসন হয়ে গেছে। আসলে রান্নার পরের বাসনপত্রগুলো যেদিনই ধোয়া মাজা করা না হয় সেদিনই এত কটা বাসন হয়ে যায়। আরে আমি তো ভুল বলে ফেললাম, কাকিমা নয়, আজকে বাসনপত্র মা ধুয়ে দিচ্ছেন। আসলে কাকিমা না ওই যে মারটা হয় ভাতের ফেনাটা, ওটা মাম্পি বুনুদের গরুটাকে খাওয়াতে গেছেন। কাকিমা যতক্ষণ না আসছে মাই বাসনপত্রগুলো ধুয়ে দিচ্ছেন। আসলে এখন তো রোদের তাপটা বেড়েছে, এই বাসনপত্র মেজে নামিয়ে রাখলে না সাবানটা কেমন বসে বসে যায়, আর সে কারণেই মা ধুয়ে দিচ্ছে। যতক্ষণ না কাকিমা আসছে ধুয়ে দেবে, তারপর বাকিগুলো কাকিমাই ধুয়ে নেবে। চলুন এই বাকি বাসন কটা মাজতে মাজতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি। এক বন্ধু জানতে চেয়েছে পুরো ভিডিওর ইন্ট্রোটা তুমি প্রথমে কিভাবে দাও সেটা আমাকে একটু বলবে দিদি ভাই। প্রথমে আমি পুরো ভিডিওটা এডিট করে নিই, তারপর যে যে পার্টগুলো আমার মনে হয় একটু বেশি ভালো লাগছে বা যে যে পার্টগুলো দেওয়া দরকার সামনে, সেই পার্টগুলোকে আমি ডুপ্লিকেট করে নিই। তারপরে সামনের দিকে নিয়ে গিয়ে ওই 1.4 সেকেন্ড করে রাখি, তারপরে ওইটুকু করে দিয়ে ফেলি। সব কিছু তো আর আমি হাতে ধরে শেখাতে পারবো না, তোমরা না একটু টেক ভিডিওগুলো দেখে নাও, ওখানে দেখবে একদম ভালো করে বুঝিয়ে দেবে। আসলে আমার তো এটা ডেইলি ব্লগের চ্যানেল, এখানে আমি টেক রিলেটেড বেশি কিছু বলতে পারবো না, তাহলে না ওখান থেকে যে সাবস্ক্রাইবারগুলো বাড়বে তারা কিন্তু আমার ডেইলি ব্লগ দেখবে না। তো আমার চ্যানেলের সুবিধার্থে আমি কিন্তু এত সব বলছি না। যাই হোক, এদিকে দেখুন বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।